একটা গ্রাফের যে দুইটা সাবসেট আছে, সরি যে দুইটা সেট আছে, একটা গ্রাফ তো বেসিক্যালি দুইটা সেট নিয়ে তৈরি হয়, ভার্টেক্স সেট এবং এজ সেট। এখন আমি যদি ভার্টেক্স সেটের সাবসেট নিই এবং এজ সেটের সাবসেট নিই, তাহলে যে গ্রাফটা দাঁড়াবে সেটা হচ্ছে সাবগ্রাফ। যেমন ধরা যাক আমি যদি র্যান্ডমলি একটা গ্রাফ আঁকি, ধরো একটা গ্রাফ আঁকলাম, একটা গ্রাফ আঁকলাম, চারটা ভার্টেক্স আছে আর মনে করো পাঁচটা এজ আছে। এখন আমি যদি এখান থেকে এরকম তিনটা ভার্টেক্স নিলাম, আর ওদের মধ্যে এই এজ গুলো নিলাম, তাহলে এটা হচ্ছে একটা সাবগ্রাফ, গ্রাফের অংশ। আচ্ছা, এখন অনেক সময় যেটা হয় যে তোমার একটা গ্রাফের অনেকগুলা কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্ট জিনিসটা কি? মনে করো এই একটা গ্রাফ, এখন এই গ্রাফের আমি সাবসেট নিতে পারি। এই গ্রাফের আমি সাবসেট নিতে পারি, ধরো আচ্ছা আরেকটু নেই। এখন যদি আমি এই পুরোটাকে একটা গ্রাফ ধরি, হ্যাঁ, এই পুরোটাকে যদি আমি একটা গ্রাফ ধরি, পুরোটাকে, তাহলে দেখো এই গ্রাফটা কিন্তু কানেক্টেড না। কানেক্টেড না মানে কি? কানেক্টেড না মানে হচ্ছে যে ওই যে লাল যে ভার্টেক্স গুলো আছে সেখান থেকে সবুজ ভার্টেক্সের দিকে কিন্তু যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, লাল ভার্টেক্স থেকে সবুজ যাওয়া যাচ্ছে না, তাহলে তার মানে এটা কানেক্টেড না। প্রত্যেক ভার্টেক্স থেকে প্রত্যেক ভার্টেক্সের মধ্যে পাথ নাই। হ্যাঁ, একটা গ্রাফ কানেক্টেড মানে হচ্ছে প্রত্যেক ভার্টেক্স থেকে প্রত্যেক ভার্টেক্সের মধ্যে পাথ থাকবে। আবার কানেক্টেড এর বিষয়ে যদি আসি, তাহলে আবার একটা বিষয় জানতে হবে, সেটা হলো যে যদি একটা গ্রাফ হয় আনডিরেক্টেড, তাহলে কানেক্টেড এর সংখ্যা একরকম, যদি ডিরেক্টেড হয় তাহলে আরেক রকম। যদি সরি ডিরেক্টেড বলি কেন, হ্যাঁ, যদি আনডিরেক্টেড হয়, যদি গ্রাফটা আনডিরেক্টেড হয় তাহলে জাস্ট পাথ আছে নাকি নাই এটা দেখলেই হচ্ছে। কিন্তু যদি ডিরেক্টেড হয় তাহলে আবার কিছু ঘটনা ঘটে। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম যে ধরো আমার যদি এরকম থাকে, তিনটা ভার্টেক্স আছে মনে করো, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তুমি দেখো আমরা কিন্তু এ থেকে বি যেতে পারি, এ থেকে সি যেতে পারি, বি থেকে সি যেতে পারি, কিন্তু সি থেকে এ বা বি তে যেতে পারি না। তার মানে সি থেকে এ কানেক্টেড না, সি এর সাথে কানেক্টেড না, এর সাথে সি কানেক্টেড। মানে উই ক্যান গো ফ্রম এ টু সি বাট উই ক্যানট গো ফ্রম সি টু এ। তাহলে এটা কিন্তু সত্যিকার অর্থে পুরোপুরি আসলে কানেক্টেড হলো না, যদিও কিছুটা কানেক্টেড কানেক্টেড লাগতেছে, কিন্তু পুরোপুরি কানেক্টেড হলো না। কারণ সি থেকে আমি এতে যেতে পারতেছি না, সি থেকে এতে যাওয়ার কোনো পাথ নাই। হ্যাঁ, ফ্রম সি টু এ দ্যার ইজ নো পাথ। তাহলে এই ধরনের গ্রাফকে, এই যে এই নিচে যেটা লেখা আছে এবিসি দিয়ে, এই ধরনের গ্রাফকে আমরা বলবো উইকলি কানেক্টেড। কি বলছি বোঝা গেছে? উইকলি কানেক্টেড এটা মানে হচ্ছে যে ডিরেকশন গুলো হিসাব করলে তাহলে কানেকশন নাই, কিন্তু তুমি ডিরেকশন গুলো যদি চিন্তা না করো, মনে করো কোনো ডিরেকশন নাই, তাহলে কিন্তু এবিসি কে কানেক্টেড ধরা যায়। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে উইকলি কানেক্টেড। আবার যদি গ্রাফটা দিয়ে এরকম করে আঁকি, ধরো আমি যদি এইভাবে আঁকি যে এরকম যদি আঁকি আমি, হ্যাঁ, এখানে মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তবে দেখো এখানে এ থেকে বিতে যাওয়া যায়,
এ থেকে সি তে যাওয়া যায়, মানে এ বি হয়ে সি আর কি। তারপর বি থেকে সি তে যাওয়া যায়, সি থেকে বি তে যাওয়া যায়, সি থেকে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, তো ওই ডানের যেটা সেটা হচ্ছে কি, লাল রঙকে যেটা ঘিরে দিলাম এটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড। আর এখানে যেটা আছে সেটা কি, এটা হচ্ছে উইকলি কানেক্টেড। বোঝা গেছে? আমরা যদি এই তিনটাকে নিই তাহলে এটা কম্পোনেন্ট না। কেন কম্পোনেন্ট না? কারণ এটাকে আরো বড় করলেও সেটা কানেক্টেড থাকবে। ঠিক আছে, কম্পোনেন্ট হচ্ছে যেটাকে আরো বড় করলে সেটা কানেক্টেড থাকে না। কিন্তু যদি আমি এরকম নিই তাহলে কিন্তু এটা কম্পোনেন্ট না, এভাবে নিলে কম্পোনেন্ট না, কারণ এটা কানেক্টেড না। বিষয়টা হচ্ছে কানেক্টেড হতে হবে, এবং যেই ভার্টেজ গুলো নিচ্ছি তার থেকে আর বেশি কিছু নেওয়া যাবে না, দিলেই সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে। এই ধরনের সাবগ্রাফকে আমরা বলি কম্পোনেন্ট। কি বোঝা গেছে? তাহলে আমরা কম্পোনেন্ট বুঝলাম, এখন স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে যে একটা ডিরেক্টর গ্রাফের কম্পোনেন্ট যেটা স্ট্রংলি কানেক্টেড। হ্যাঁ, ডিরেক্টর গ্রাফের কম্পোনেন্ট অবশ্যই স্ট্রংলি কানেক্টেড হবে, আদারওয়াইজ আমি সেটা কম্পোনেন্ট বলতে পারি না। হ্যাঁ, সো আমাদের এখানে কাজ যেটা সেটা হচ্ছে একটা গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলা, দেয়ার মাইট বি সেভারাল, অনেকগুলো থাকতে পারে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট যতগুলো আছে সেগুলো খুঁজে বের করা, গ্রুপিং করা, যে এরা হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এরা হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এরা হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এরকম করে গ্রুপিং করা। এটা হচ্ছে কাজ। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে করব? অ্যালগরিদমটা খুব সিম্পল। যেটা করা হয় সেটা হলো প্রথমত যে গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফের উপর একটা ডিএফএস চালানো হয়। প্রথমে নরমাল একটা ডিএফএস চালানো হবে, যেমন এই ছবি এতে, এই ছবিতে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে তারা শুরু করছে সি থেকে, তাহলে সি থেকে শুরু করে সি হচ্ছে ডিসকভার টাইম 1, এখান থেকে জিতে গেল, হ্যাঁ, এখান থেকে জিতে গেলে ডিসকভার টাইম 2, এখান থেকে এফ এ গেল ডিসকভার টাইম 3, এখান থেকে কোথাও যাওয়া যায় না, সো এটার ফিনিশ টাইম 4। দেন আমরা ফেরত আসলাম আবার এখানে, এখান থেকে আবার যাওয়া যায় এইচে গেলাম 5, শেষ হয়ে গেল 6, আবার ফেরত আসলাম 7, হ্যাঁ, তারপরে ফেরত গেলাম এপাশে 8, 9, ফেরত আসলাম 10। ঠিক আছে, এই হলো একটা আমরা পাইলাম। এরপরে আবার আরেকটা চালাই, আরেকটা চালানোর জন্য যে কোনো একটা নিই, ওখানে নেওয়া আছে বি নিলাম, তাহলে বি থেকে আমি যেতে পারি ইতে গেলাম 11, 12, এরপর 13, এতে গেলাম 13, শেষ হয়ে গেছে 14, ফেরত আসলাম 15, ফেরত আসলাম 16। ঠিক আছে, এইভাবে আমরা ডিসকভারটা ফিনিশ টাইম বের করে ফেললাম, এটা র্যান্ডমলি একটা ডিএফএস চালিয়ে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তুমি যেই গ্রাফটা দেওয়া ছিল সেই গ্রাফের ট্রান্সপোজ বের করবা। ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হচ্ছে এজ গুলা উল্টিয়ে যাবে, রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে, এজ গুলা উল্টিয়ে যাবে। তাহলে আমাদের ওখানে এজ ছিল এ বি, এখানে হয়ে গেছে বি এ, দেখা যাচ্ছে? এখানে ছিল এ বি, হয়ে গেছে বি এ, এখানে ছিল ই এ, হয়ে গেছে এ ই, তারপরে এখানে ছিল কি ছিল জি এইচ, এটা হয়ে গেছে এইচ জি। ঠিক আছে, এইভাবে আমরা আরেকটা ইয়ে বের করি, আরেকটা গ্রাফ বের করবো, ট্রান্সপোজ গ্রাফ। এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে গ্রাফগুলো আছে, মানে এই যে নতুন যেই গ্রাফটা আছে সেই গ্রাফের উপর আরেকটা ডিএফএস চালাবো, ট্রান্সপোজের উপর, হ্যাঁ, জিটির উপর, এখানে লেখা আছে জিটি, হ্যাঁ, কম্পিউট জিটি, জিটি মানে জি এর ট্রান্সপোজ গ্রাফ। তো এখানে চালালাম, চালানোতে শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে আমাকে ফিনিশ টাইমে ডিক্রিজিং অর্ডারে আসতে হবে, মানে যেই ভার্টেক্সের ফিনিশ টাইম সবার পরে
সেই ভার্টেক্স থেকে আমাকে শুরু করতে হবে। তাহলে এখানে সবার হাইয়েস্ট ফিনিশ টাইম কার বি এর, তাহলে আমাকে শুরু করতে হবে বি থেকে। বি থেকে শুরু করলাম, বি থেকে শুরু হলে কি হবে, বি থেকে এ যাওয়া যায়, এ থেকে ই যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না, শেষ। তাহলে এইটা হচ্ছে একটা কম্পোনেন্ট। এরপর বাকিদের মধ্যে ফিনিশ টাইম সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হচ্ছে সি এর। তাহলে সিতে গেলাম, সিতে যে সি থেকে ডিতে গেলাম, আর কোথাও যাওয়া যায় না, কারণ এখানে এস তো উল্টে গেছে, সেজন্য যাওয়া যায় না। সি থেকে কোথাও যাওয়া যায় না, তাহলে এটা একটা কম্পোনেন্ট হয়ে গেল, শেষ। এরপরে লাস্ট হাইয়েস্ট কম্পোনেন্ট কার, হাইয়েস্ট হচ্ছে যে 7, মানে হচ্ছে যে জি এর। তাহলে জি থেকে কোথায় যাওয়া যায়, জি থেকে এফ এ যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না, তাহলে এফ জি হচ্ছে একটা কম্পোনেন্ট। ফাইনালি শুধু এইচ একটা কম্পোনেন্ট। তাহলে দেখা যাচ্ছে এ বি ই একটা কম্পোনেন্ট, সি ডি একটা কম্পোনেন্ট, এফ জি একটা কম্পোনেন্ট, এইচ একটা কম্পোনেন্ট। হ্যাঁ, এটা প্রত্যেকে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তাহলে এইভাবে আমরা ডিএফএস ব্যবহার করে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করতে পারি। সিস্টেমটা কি, প্রথমে গ্রাফের উপর একটা ডিএফএস চালাবো, এরপরে ওই ডিএফএস এর মধ্যে থেকে সরি ওই গ্রাফটাকে, ওই গ্রাফের ট্রান্সপোজ বের করবো। প্রথমে ডিএফএস চালাবো মূল গ্রাফের উপর, জি এর উপর, এরপরে জিটি বের করবো। জিটি মানে ট্রান্সপোজ অফ দ্য জি। ট্রান্সপোজ বের করার পরে ওই ট্রান্সপোজের উপর আমি আবার আরেকটা ডিএফএস চালাবো। কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ডিএফএস এর সময় যেই ফিনিশ টাইম বেরোছে, সেই ফিনিশ টাইমের ডিক্রিজিং অর্ডারে আমাকে আসতে হবে। মানে হচ্ছে সবচেয়ে বেশি যার ফিনিশ টাইম, সেখান থেকে আগে শুরু করতে হবে, এভাবে সিরিয়ালি আগাইতে হবে। তাহলে আমি যে কম্পোনেন্ট গুলো পাবো, সেই কম্পোনেন্ট গুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। আমি বলি মিনিমাম স্প্যানিং ট্রি জিনিসটা কি। মিনিমাম স্প্যানিং ট্রির ক্ষেত্রে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে বেসিক্যালি একটা গ্রাফের সাবগ্রাফ। প্রথমত সাবগ্রাফ সংজ্ঞা তো আমরা আগেই জানছি। স্প্যানিং সাবগ্রাফ কি, স্প্যানিং সাবগ্রাফ হচ্ছে যেখানে সবগুলা ভার্টেক্সই থাকবে। নরমালি সাবগ্রাফে তো সবগুলো ভার্টেক্স নাও থাকতে পারে, কিন্তু স্প্যানিং সাবগ্রাফে সবগুলো ভার্টেক্স থাকতে হবে। মানে স্প্যানিং সাবগ্রাফটা যদি একটা ট্রি হয়, তাহলে আমরা বলবো এটা একটা স্প্যানিং ট্রি। হ্যাঁ, এবং ট্রির সংজ্ঞাটা আমরা জানি, ট্রি হচ্ছে একটা গ্রাফ, যে গ্রাফে যে গ্রাফটা কানেক্টেড এবং কোনো সাইকেল নাই। হ্যাঁ, যে কোনো গ্রাফ যেটা কানেক্টেড এবং সাইকেল নাই সেটাকে আমরা বলি ট্রি। তাহলে স্প্যানিং ট্রি হচ্ছে আমি একটা গ্রাফ থেকে একটা সাবগ্রাফ বের করে আনবো, যে সাবগ্রাফটা কানেক্টেড হবে এবং সাইকেল থাকবে না, তাহলে আমরা ওটাকে বলবো স্প্যানিং ট্রি। এখন গ্রাফটা যদি ওয়েটেড হয়, তাহলে ওয়েটেড ছাড়া, ওয়েটেড হোক বা না হোক, আমরা সেভারাল স্প্যানিং ট্রি বানাইতে পারতে পারি। একটা গ্রাফ থেকে আমি মাল্টিপল স্প্যানিং ট্রি বানাইতে পারতে পারি। এখন এখন ওই মাল্টিপল সাব ট্রি থেকে, মাল্টিপল স্প্যানিং ট্রি থেকে যেই স্প্যানিং ট্রির এজ গুলার ওয়েটের যোগফল মিনিমাম, সেটাকে বলা হয় মিনিমাম স্প্যানিং ট্রি। যে স্প্যানিং ট্রির এজ গুলার ওয়েটটা মিনিমাম, সেটাকে বলা হয় স্প্যানিং ট্রি। সো আমরা একটা আঁকতে পারি এরকম করে, ধরো একটা আঁকলাম। ধরো আমরা এটাকে ওয়েট দিলাম এরকম 5, 2, 3, 2। হ্যাঁ, তাহলে এখানে মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আচ্ছা, এখন দেখো আমি যদি স্প্যানিং সাব ট্রি করতে চাই, স্প্যানিং ট্রি করতে চাই, তাহলে আমাকে আমি এ বি, এসি এবং সিডি যদি নিই, হ্যাঁ, এ বি, এসি এবং সিডি যদি নিই, তাহলে কি হবে, 5, 3, 8 আর 2, 10। টোটাল ওয়েট হচ্ছে 10। টোটাল ওয়েট হচ্ছে 10।
কিন্তু আমি যদি এখানে এ সি সিডি এবং বিডি নিই, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, সরি 3 আর 2 5, 6 7, 7, এবং এটা হচ্ছে মিনিমাম। হ্যাঁ, আমি যদি এ বি বিডি এবং ডিসি নিই তাহলে হয় 9। তো অনেকগুলো স্পেলিং ট্রি হতে পারে, তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে এসি সিডি ডিবি। হ্যাঁ, তাহলে এটাকে বলবো আমরা মিনিমাম স্পেলিং ট্রি। সো একটা গ্রাফ থেকে আমরা কিভাবে মিনিমাম স্পেলিং ট্রি বের করে আনবো? তো এই জন্য আমাদের মোস্ট পপুলার দুইটা অ্যালগরিদম আছে, দুটাই খুব স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল। সেটা আমরা দেখি। এখানে বেশ কিছু আলোচনা আছে, সেই আলোচনাটা তুমি যদি পড়তে পারো সেটা ভালো ভালো। যেমন একটা কনসেপ্ট আছে কাট, তারপরে হচ্ছে লাইট এজ। লাইট এজ বলতে কি বোঝায়? লাইট এজ যে একটা সেফ এজ, এটা প্রমাণ করা হয়েছে। তো আমরা ওই জেনেরিক এটা যাচ্ছি না। জেনেরিক এটা হচ্ছে ফাইন্ড অ্যান এজ দ্যাট ইজ সেফ ফর এ, একটা সেফ এজ খুঁজে বের করা আর কি। তো এটা বেসিক্যালি লাইট এজের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আসে। তো এটা আমরা যাচ্ছি না আর কি। আচ্ছা, তো আমরা সরাসরি যেই অ্যালগরিদম গুলো ডেভেলপ করা হয়েছে ফাইনালি, আমরা সেখানে চলে যাচ্ছি। তো প্রথম যে অ্যালগরিদমটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্রুস্কালের অ্যালগরিদম। ক্রুস্কালের অ্যালগরিদমের আইডিয়া হচ্ছে এরকম যে আমরা বুঝছিলাম ক্রুস্কাল অ্যালগরিদম যেটা করে সেটা হলো এজগুলোকে সর্ট করে ছোট থেকে বড়, এবং একটা একটা করে এজ নিতে থাকে। সো একটা গ্রিডি অ্যালগরিদম আর কি, যে যেহেতু ছোট এজ তাহলে এটা ডেফিনেটলি আমার জন্য ভালো হবে। যেহেতু ওয়েট কম, ওয়েট অনুযায়ী শর্ট করে একটা নিয়ে থাকে। নেওয়ার সময় শুধু একটা বিষয় খেয়াল করে যে আমি যদি একটা এজ নিই এবং সেটা যদি সাইকেল তৈরি করে তাহলে সেটা নেওয়া যাবে না। সেটা সাইকেল তৈরি করে তাহলে সেটা নেওয়া যাবে না। তো সাইকেল তৈরি হচ্ছে কি হচ্ছে না সেটা কিভাবে এনশিওর করা হবে? এনশিওর করা হবে এইভাবে যে যখনই একটা এজ নেওয়া হচ্ছে তখন এজের দুই মাথাকে একটা সেটের অংশ বানায় ফেলা হয়। একটা সেট তো চিনো সবাই, একটা সেটের অংশ বানায় ফেলা হয়। হ্যাঁ, এরপরে থার্ড একটা যদি নেওয়া হয় তাহলে সেটাকেও ওই সেটের অংশ বানায় ফেলা হয়। তার মানে যারা হচ্ছে কানেক্টেড, যেই ভার্টেক্স গুলো কানেক্টেড, তারা সবাই একটা সেটের মেম্বার হয়ে থাকে। এখন যদি এমন দেখা যায় আমি একটা এজ নিলাম, যে এজটা দুই মাথা একই সেটের মেম্বার, সেটের মানে একটা এজের দুই মাথা সেম সেটের মেম্বার, তার মানে কি? তার মানে তারা আগে থেকে কানেক্টেড। সো আমি যদি আরেকটা এজ নিয়ে তাদের কানেক্ট করি তাহলে কি হবে? দুইটা কানেকশন হয়ে যাবে, তার মানে একটা লুপ হয়ে যাবে, মানে একটা সাইকেল হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি দেখি যে যে এজটা নিচ্ছি সেই এজটা দুইটা মাথা অলরেডি একই সেটের মেম্বার, তাহলে আমি সেটাকে নিব না, সেটা বাদ দিব। নেক্সট যেটা বড় সেটাকে নিব, এভাবে নিতে থাকবে। নিজে নিতে এক সময় আর কোনো সেট আর কোনো এজ থাকবে না, তখন আমরা বলবো যে এটা এই এজগুলো হচ্ছে এক্সটার্নালি কানেক্টেড কম্পোনেন্টের মেম্বার। তো এই হচ্ছে অ্যালগরিদমটা। এ হচ্ছে একটা সেট, এর মধ্যে যারা এক্সটার্নালি কানেক্টেড কম্পোনেন্ট মেম্বার তাদেরকে রাখা হবে, মানে সেই এজ গুলোকে রাখা হবে। আমরা প্রথম কাজ হচ্ছে ফর ইচ ভার্টেক্স ভি মেক সেট। এটা তোমাদের বইতে এই অ্যালগরিদমগুলো দেওয়া আছে, চ্যাপ্টার কত জানি 19 সম্ভবত। ফর ইচ ভার্টেক্স ভি মেক সেট ভি, মানে এক একটা ভার্টেক্সের জন্য আমরা সেট বানালাম। প্রত্যেকটা ভার্টেক্স আলাদা আলাদা সেট, কারণ এখনো তো কানেক্টেড হয় নাই। যেহেতু কানেক্টেড হয় নাই তারা প্রত্যেকে আলাদা আলাদা সেট। নেক্সট কাজ হচ্ছে সর্ট দ্য এজেস অফ জি ইনটু নন ডিক্রিজিং অর্ডার বাই ওয়েট ডব্লিউ। প্রত্যেকটা এজকে আমি সর্ট করব, মানে এজের সেটগুলোকে সর্ট করব
অ্যাকর্ডিং টু নন ডিক্রিজিং অর্ডার অফ বাই ওয়েট, মানে হচ্ছে যার ওয়েট কম সে আগে আসবে, যার ওয়েট বেশি সে পরে যাবে, এভাবে। এবার ফর ইচ এজ ইউভি টেকেন ইন নন ডিক্রিজিং অর্ডার বাই ওয়েট, আমরা যেভাবে সর্ট করছি সেই অনুযায়ী প্রথমে সবচেয়ে ছোটটাকে নিব, এরপর পরটা ভেবে নিতে থাকবো। ফর ইচ এজ ইউভি নিতে থাকবো। কি করবো? ইফ ফাইন্ড সেট ইউ ইজ নট ইকুয়াল টু ফাইন্ড সেট বি। ফাইন্ড সেট মানে কি? আমরা যে আগে সেট বানাইছিলাম, আমরা এখন চেক করে দেখবো যে ওদের সেট আইডি কি একই কিনা। যদি সেট আইডি একই হয়ে থাকে তাহলে আমি কিছু করবো না, আর যদি সেট আইডি একই না হয়ে থাকে, নট ইকুয়াল হয়, তখন আমি কি করবো? তখন আমি এ ইউনিয়ন ইউভি, তার মানে আমি ইউভি এজটাকে মিনিমাম স্প্যানিং ট্রির মধ্যে ঢুকাবো। আর নেক্সটে আমি ইউনিয়ন করব ইউ এর যে সেট এবং ভি এর যে সেট সেটা। আগে তো প্রত্যেকে আলাদা আলাদা সেট ছিল, এখন ইউনিয়ন করার ফলে কি হয়েছে? ইউ আর ভি একই সেটের মেম্বার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমি আস্তে আস্তে ইউনিয়ন হতে থাকবে এবং তোমার স্যার শোনা যাচ্ছে না। আমরা মিনিমাম স্প্যানিং ট্রি দিব। কি হলো? আমরা এক্সাম্পলটা দেখি। প্রথমত সবচেয়ে ছোট কোনটা দেখা যাচ্ছে? এইচ জি, অ্যারো দেওয়া আছে, দেখা যাচ্ছে না? অ্যারো দেওয়া আছে, অ্যারো দেখে বুঝতে পারবো আর কি। তাহলে এইচ জি নিলাম, মোটা করে দেওয়া হয়েছে, যেটা নেওয়া হয়েছে মোটা করে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখলাম দুই আলা দুইটা আছে, সিআই আছে আর এইচ এফ আছে। তো প্রথমে সিআই নেওয়া হলো, এরপর এইচ এফ নেওয়া হলো। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুই মাথা ডিসকানেক্টেড ছিল, সো আমরা নিতে পারতেছি। তারপরে এ বি নেওয়া হলো, নিলাম। এরপরে নেওয়া হলো সিএফ, সিএফ। হ্যাঁ, এরপরে হচ্ছে আইজি নেওয়া হবে। এখন দেখো আইজি কিন্তু নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ আই যে কম্পোনেন্টের মেম্বার, জিও সেই কম্পোনেন্টের মেম্বার। তাহলে আমরা আইজি নিতে পারবো না, এটা বাদ। নেক্সট যেতে হবে। দেখো এটা কিন্তু মোটা করে নাই। হ্যাঁ, আইজি এখানে ইয়ে করছিল, চেক করছিল, কিন্তু এটাকে মোটা করে দেয় নাই, এজটাকে মোটা করে দেয় নাই, মানে এটা আমরা নিতে পারবো না। এরপর হচ্ছে আমি চেষ্টা করব এইচ আই নেওয়ার জন্য। এই ক্ষেত্রে একই কেস, আই যে কম্পোনেন্ট মেম্বার, এইচ একই কম্পোনেন্ট মেম্বার, সো এটা নেওয়া যাবে না, এটাও বাদ। নেক্সট হচ্ছে এইচ, এটা নেওয়া যাবে। কেন নেওয়া যাবে? কারণ হচ্ছে এইচ এটা আলাদা ছিল। হ্যাঁ, এটা আলাদা ছিল, সো এটা আমি নিতে পারবো, নিলাম। এখন প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে এই বিসি, এটা নিতে পারবো না। এরপর হচ্ছে ডিই, এটা নিতে পারবো। আর এরপরে কোনটা নেওয়া যাবে না। আমি ইএফও নিতে পারবো না, ডিএফও নিতে পারবো না। তাহলে এই হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি। হ্যাঁ, ফাইনাল মিনিমাম স্প্যানিং ট্রি। বুঝা গেছে? খুব সিম্পল, অ্যাপারেন্টলি খুব সিম্পল, কিন্তু কোডিং করার সময় তোমাকে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এখানে মেক সেট, ফাইন্ড সেট, ইউনিয়ন, এই ফাংশনগুলা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তোমরা যদি কুসকালের মেক সেট, ফাইন্ড সেট, ইউনিয়ন ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে চ্যাপ্টার 21-এ 571 এই পেজটা ইউজ করতে পারো। এই পেজে যে সব অ্যালগরিদম দেওয়া আছে, এগুলো মূলত আমরা চ্যাপ্টার 23-তে ইউজ করছি। মেক সেট, ইউনিয়ন, আবার ইউনিয়নের মধ্যে আবার লিঙ্ক আছে, ফাইন্ড সেট আছে। তো লিঙ্কটা এখন আলাদা করে কল করা হয় না, কিন্তু এখান থেকে কল হয়। আচ্ছা, তো এই হচ্ছে ক্রুসকাল, ক্রুসকালের মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগরিদম। এরপরে যে অ্যালগরিদমটা আছে মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য, সেটা হচ্ছে প্রিম। প্রিম নামক একজন ভদ্রলোকের বের করা একটা অ্যালগরিদম। ক্রুসকালের অ্যালগরিদম আমরা যেটা করি সেটা হচ্ছে র্যান্ডমলি এখান থেকে ওখান থেকে এজ নিই। হ্যাঁ,
এখান থেকে দিলাম, ওখান থেকে দিলাম, এরকম করি। প্রিমিয়ার অ্যালগরিদম সেটা করে না। প্রিমিয়ার অ্যালগরিদম যেটা করে সেটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট সে শুরু করে, স্টার্টিং রুট বলতে পারো, ট্রি যেহেতু ট্রির রুট এটা ফিক্স করে এবং সেই ট্রির রুটের সাথে অন্যদের যুক্ত করার চেষ্টা করে। হ্যাঁ, ট্রি এর রুটের সাথে অন্যদের যুক্ত করার চেষ্টা করে, অন্য ভার্টেক্স গুলোকে, আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। সো কিভাবে কাজটা হবে? প্রথমত যেটা করা হয়েছে, ফর ইচ ইউজিভি ইউ ডট কি ইকুয়ালস টু ইনফিনিটি ইউ ডট পাই ইকুয়ালস টু নীল। হ্যাঁ, আমরা যে আগে যে পাই শিখছিলাম প্যারেন্ট, ওখানে এখানেও ঠিক একই কেস। প্যারেন্ট মানে কোন ভার্টেক্স থেকে আমি কোন ভার্টেক্স যাচ্ছি। হ্যাঁ, ইউ ডট পাই নীল মানে ইউ হচ্ছে রুট, বা ইউ হচ্ছে এমন একটা ভার্টেক্স যার সাথে কোনো মানে মানে যেটার সাথে কোনো প্যারেন্ট লিঙ্ক নাই। মানে এখানে আমি কোনো জায়গা থেকে আসছি এরকম না, এখানে আগে এমনি ছিলাম। আচ্ছা, এরপরে যেটা করা হলো ইউ ডট কি সমান ইনফিনিটি। এটা মানে হচ্ছে যে আমি যখন কোনো একটা ভার্টেক্সকে কোন একটা যখন যুক্ত করব মিনিমাম স্প্যানিং ট্রির সাথে, তখন আমি যে এসটা দিয়ে যুক্ত করছি সেই এসটার ওয়েট হচ্ছে কি ভ্যালু। যেমন একটা এক্সাম্পল দেখো, ধরো আমার অলরেডি এটা তৈরি করা আছে, মনে করো এটা তৈরি করা আছে মোটা দাগ দিয়ে, যেটা সেটা। এখন আমি আইটাকে যুক্ত করতেছি, খেয়াল করে দেখো আইটাকে যখন যুক্ত করতেছি দেখা যাচ্ছে কিনা। আমি যখন আইটাকে যুক্ত করতেছি তখন যে এসটা নিলাম সেই এসটার ওয়েট হচ্ছে 2। তাহলে আই এর কি ভ্যালু হচ্ছে 2 আর আই এর প্যারেন্ট হচ্ছে সি। ঠিক একইভাবে এখানে এফ, হ্যাঁ আচ্ছা না এফ না, জিটা ধরি, জিটা 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 যুক্ত হচ্ছে কার সাথে? এফ এর সাথে। তাহলে জি এর প্যারেন্ট হচ্ছে এফ এবং জি এর কি ভ্যালু হচ্ছে 2। এইভাবে কাজটা করা হয়েছে আর কি। তাহলে ইনিশিয়ালি প্রত্যেকের কি ভ্যালু ইনফিনিটি, কারণ আমরা কারো সম্বন্ধে কোনো কিছু জানি না। তো প্রত্যেকের কি ভ্যালু ইনফিনিটি আর প্রত্যেকের পাই ভ্যালু নীল, যেহেতু জানি না। শুরুতে যেটা হবে, একটা ভার্টেক্স কে আমরা ধরে নিব যে সে মিনিমাম স্প্যানিং মেম্বার, সো তার প্যারেন্ট তো নীল থাকবেই আর তার কি ভ্যালু হয়ে যাবে 0। এরপরে 5 নাম্বার লাইনে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু জিভি। এখানে আমরা কিউ এমটি কিউ থেকে শুরু করতেছি না, আমরা একটা ভরা কিউ দিয়ে শুরু করতেছি, মানে কিউর মধ্যে মানে ভর্তি, কিউটা ভর্তি। হ্যাঁ, কিউটা কি দিয়ে ভর্তি? ভার্টেক্স গুলো দিয়ে, সবগুলো ভার্টেক্স দিয়ে ভর্তি। এখন বিষয়টা হচ্ছে এটা কি ধরনের কিউ? এটা হচ্ছে মূলত একটা প্রায়োরিটি কিউ। হ্যাঁ, প্রায়োরিটি কিউ। প্রত্যেকটা ভার্টেক্সের কি ভ্যালু অনুযায়ী এখানে প্রায়োরিটি ঠিক করা হয়েছে। যার প্রায়োরিটি মানে যার কি ভ্যালু যত কম তার প্রায়োরিটি তত বেশি। মানে এটা মিন প্রায়োরিটি কিউ। মিন প্রায়োরিটি কিউ, ভ্যালু যত কম তত সেটা আগে কিউ থেকে বের হবে। আচ্ছা, তাহলে এটা কি কিউ বানানো হলো, একটা প্রায়োরিটি কিউ বানানো হলো। এরপরে আমরা যেটা করব, হোয়াইল কিউ ইজ নট এমটি, যতক্ষণ কিউ এমটি না হবে আমি একটা একটা করে কিউ থেকে বের করতে থাকবো। ইউ ইকুয়ালস টু এক্সট্রাক্ট মিন কিউ, যার কিউ কি ভ্যালু সবচেয়ে কম। প্রথমে যেহেতু সবারই কি ভ্যালু ইনফিনিটি, শুধুমাত্র রুটের কি ভ্যালু হচ্ছে 0, সো আমার শুধু রুটটা বের হয়ে আসবে। এরপরে বাদ বাকি একটা বের হয়ে থাকবে। তো প্রত্যেক ধাপে আমি দুইটা কাজ করব। কি করব? ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, ইউ যেটা অ্যাডজেসেন্ট এটা তুমি অনেকটা বিএফএস এর মধ্যে দেখতে পাচ্ছ। ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ ইফ ভি ইজ ইন কিউ, ভি যদি কিউতে থাকে তাহলে আমি কাজ করব, কারণ কিউতে যদি না থাকে তার মানে কিন্তু সেটা অলরেডি কানেক্টেড, সো তাকে আবার নতুন করে কানেক্ট করার কিছু নাই। হ্যাঁ, জাস্ট ওই সাইকেলটা অ্যাভয়েড করার জন্য আবার ফার্স্টে চেক করে দেখব যে ভিটা কিউতে আছে কিনা। ভিটা যদি কিউতে না থাকে বুঝতে হবে সেটা অলরেডি অলরেডি মিনিমাম স্প্যানিং ট্রির সাথে কানেক্টেড করে ফেলছি আমরা। সো যদি করে ফেলি তাহলে তার নতুন করে কানেকশন তৈরি করার দরকার নেই, তাহলে এটা সাইকেল হয়ে যাবে। সো আমরা সেটা টেক কেয়ার করবো না, সেটা বাদ। সো যদি ভিটা কিউতে থাকে, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে WUV is less than V key। এটা মানে কি? এটা মানে হচ্ছে ইউ থেকে ভিতে যাওয়ার জন্য যে ওয়েটটা আছে, মানে যে এজটা আছে, সেই এজের যে ওয়েট, সেই ওয়েটটা যদি ভি ডট কি থেকে ছোট হয়
তার মানে হচ্ছে ভি যদি আগের থেকে কানেক্টেড থাকে, হ্যাঁ, ভি যদি আগের থেকে কানেক্টেড থাকে একটা বড় মান দিয়ে, মনে করো 8 দিয়ে কানেক্টেড, কিন্তু এখন আমি 3 দিয়ে কানেক্ট করতে পারি, তাহলে আমি নিব। কিন্তু আগে ছিল 3 দিয়ে কানেক্টেড, এখন আমি পারি 8 দিয়ে কানেক্ট করতে, মানে 8 ওয়েটের একটা এজ দিয়ে কানেক্ট করতে, তাহলে কিন্তু আমি সেটাকে কানেক্ট করবো না। হ্যাঁ, এটা দেখবো আমরা এক্সাম্পল দেখলে বুঝতে যাবে। তাহলে এটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ডাব্লিউইভি ইজ লেস দেন ভি কি কিনা। যদি ডাব্লিউইভি লেস দেন ভি কি হয়, তাহলে আমি কি করব, তাহলে আমি ওই এসটা নিব। ওসটা নিব মানে কি, আমি ভি এর প্যারেন্ট করে দিব ইউকে। হ্যাঁ, ভি এর প্যারেন্ট করে দিব ইউকে, আগে যেই প্যারেন্ট থাকুক না কেন সেটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, আগে যে প্যারেন্ট থাকুক না কেন সেটা বাদ হয়ে যাবে, নতুন করে ভি এর প্যারেন্ট হবে ইউ, এবং ভি কি এর ভ্যালু হবে ডাব্লিউইউ। ডাব্লিউবি কোনটা, যেই এসটা ব্যবহার করে আমি কানেক্ট, মানে ওকে কানেক্ট করতে যাচ্ছি। তাহলে এইভাবে রিপিটেডলি কাজটা করে থাকলে আমার একসময় মিনিমাম এন্ট্রি হয়ে যাবে, বেসিক্যালি একটা ট্রি তৈরি হয়ে যাবে, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে ট্রি তৈরি হয়ে যাবে। সো আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল ছাড়া বোঝা একটু ডিফিকাল্ট। আচ্ছা, প্রথমে দেখা যাচ্ছে আমরা কোনটা নিলাম, ভার্টেক্স এ নিলাম। এখন ভার্টেক্স এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, এটা আমি লিখি, এটা লেখা দরকার, বুঝতে পারলাম। ভার্টেক্স এ থেকে যেতে পারি 4 এ, সরি বি তে 4 দিয়ে, আর এইচ এ 8 দিয়ে। হ্যাঁ, তাহলে আমার এর এর কি ভ্যালু হচ্ছে 0, বি এর কি ভ্যালু হচ্ছে 4, এইচ এর কি ভ্যালু হচ্ছে 8। কিউতে কিন্তু এখন শুধুমাত্র মানে কেউ নাই এখন, সরি কি বললাম, এখন কিউ থেকে বের হয়েছে শুধুমাত্র এ। আচ্ছা, এখন দেখো এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু হচ্ছে 4, এইচ এর ভ্যালু হচ্ছে 8, আর বাকি সবার কি ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তাহলে এখন লোয়েস্ট কার, লোয়েস্ট হচ্ছে বি এর। তাহলে বি কে বের করবো, আমি যখনই বি কে বের করবো তখনই এটাকে মোটা করবো, তার আগে না কিন্তু। হ্যাঁ, তার আগে শুধু নাম্বার করে লিখবো, ঠিক আছে, মোটা করে দিলাম। আচ্ছা, এখন দেখো বি থেকে কোথায় যাওয়া যায়, বি থেকে যাওয়া যায় হচ্ছে সি তে, এটা হয়ে যাবে 8। বি থেকে যাওয়া যায় এইচ এ, এইচ এ হলে 11, কিন্তু 11 তো হওয়া যাবে না, কেন হওয়া যাবে না, কারণ অলরেডি কিন্তু 8 আছে, এখানে 8 আছে না, তাহলে এটা আমি নিব না, এখানে আগে যেটা ছিল সেটাই থাকবে, 8। বি থেকে আর কোথাও যাওয়া যায়, বি থেকে আর কোথাও যাওয়া যায় না, তাহলে বি এর কাজ শেষ। এবার আমি লোয়েস্ট কোনটা, সি ও লোয়েস্ট, এইচ ও লোয়েস্ট, দুজনই তো 8, আমি মনে করো সি নিলাম, সি নিলে এটাকে মোটা করে দিব, মোটা করে দিলাম। আচ্ছা, এখন সি থেকে কোথায় যাওয়া যায়, সি থেকে যাওয়া যায় আইতে, সি থেকে যাওয়া যায় আইতে, তাহলে আইতে গেলাম, আইতে গেলে এখানে হচ্ছে 2 হবে। এরপরে সি থেকে যাওয়া যায় এফ এ, এটা হবে 4, সরি 4। সি থেকে যাওয়া যায় ডি তে, এটা হবে 7। সি থেকে আর কোথাও যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না। তাহলে এখন আমি বের করবো কাকে, ডি, এফ এবং আই কে বের হবে, ডিএফ আই কে বের হবে, মিনিমাম কার, হ্যাঁ আই, হ্যাঁ আই এর কি হলো মিনিমাম, তাহলে আই বের করি। এখন যেহেতু আই বের করছিস, তাহলে আমি কি করবো, এই জায়গাটাকে মোটা করে দেবো, বুঝা গেছে, মোটা করে দিচ্ছি। আচ্ছা, আই বের হলাম। আই থেকে কোথা কোথায় যাওয়া যায়, আই থেকে যাওয়া যায় জিতে, জিতে গেলে আগে কোনো ভ্যালু ছিল না, তাহলে এটা 6। আই থেকে যাওয়া যায় এইচে, এইচে যাওয়া যায় কিন্তু, কারণ আগে ছিল 8, এখন হয়ে গেছে 7, তাই না, তাহলে এটা যাওয়া যাবে। আগে ছিল কিন্তু 8, এই যে লেখা আছে দেখছো, 8 7 হবে, 7 হয়ে গেল। তাহলে আই এর কাজ শেষ, আই এর কাজ শেষ। এখন কোথায় যাওয়া যায়, এখন আমি কোনটাকে বের করবো, এখন বের করতে হবে জি কে, না না সরি জি না তো, এফ কে, এফ বের হবে, কারণ এফ এর ভ্যালু হচ্ছে 4, তাই না, এফ এর ভ্যালু হচ্ছে 4। তো দেখো ডিফিকাল্ট, এফ এর ভ্যালু যেহেতু 4, সো আমরা
এফ কে নিতে পারি। তাহলে এফ কে নিলে এফ কে নিলে এফ থেকে কোথাতে যাওয়া যায়? এফ থেকে যাওয়া যায় জি তে, কারণ জি এর আগে ভ্যালু ছিল 6। হ্যাঁ, এখন হয়ে যাবে এটা কত? এখন হয়ে যাবে 2। তারপরে আর কোথাও কি যাওয়া যায়? ইতে যাওয়া যায়। ইতে যাওয়া যায় 10 দিয়ে। আর কোথাও যাওয়া যায়? ডিতেও যাওয়া যায় 14 দিয়ে। এগুলো পরে থাকবে না, কিন্তু এখন যাওয়া যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আর তো মনে নাই, আর নাই, শেষ। তাহলে এখন বের হবে কে? এখন বের হবে জি, কারণ জি এর ভ্যালু হচ্ছে 2, তাই না? জি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে জি এর ভ্যালু 2 হলে এখন জি থেকে কোথায় যাওয়া যায়? জি থেকে যাওয়া যায় হচ্ছে এইচ এ। এইচ এ, এইচ এর ভ্যালু একটু চেঞ্জ করে ফেলতে হচ্ছে। এইচ এর ভ্যালু আমরা করে দিই কত? এইচ এর ভ্যালু হবে কত? 1। 1 দিয়ে যাওয়া যাচ্ছে তো। আমি এখানেই শেষ করি, কারণ অনেক লিখতে হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, যারা খেয়াল করছো, ফলো করছো, তারা বুঝতে পারছো যে এটা আমাদের আস্তে আস্তে এটা করতে 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 কি হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারি ইউজিং প্রিমের অ্যালগরিদম, ঠিক আছে? তো তোমরা একটু এটা প্রিন্টটা ক্রুসকাল থেকে প্রিন্টটা একটু ট্রেস করা একটু ডিফিকাল্ট, কারণ সবকিছু লেখা নাই। ছবি থেকে চট করে বোঝা যায় না, একটু লিখতে হবে তোমাদের কষ্ট করে আর কি। তো তাহলে আমরা 2টা অ্যালগরিদম শিখলাম, ক্রুসকাল এবং প্রিম, মিনিমাম স্প্যান ট্রি বের করার জন্য।